স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে দেখব এবং এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার একদম 4 নম্বর যে সংখ্যাটা আছে সেটা। এবং এই সংখ্যাটা দ্বারা বেসিক্যালি কোনো একটা ইলেকট্রনের ঘূর্ণনকে প্রকাশ করা হয়। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি এবং ইলেকট্রনটা হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষ জেড এটা সাপেক্ষে ঘুরছে এবং এই অক্ষটাকে ইলেকট্রনের নিজ অক্ষ বলা হয়। তাহলে ইলেকট্রন যখন নিজস্ব অক্ষ বরাবর ঘুরতে থাকে তখন তার ঘূর্ণনটাকে যে সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। বাট মজার বিষয় হচ্ছে কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কোনো সংখ্যা না। এটা একটা ভুল কনসেপ্ট ছিল আমাদের, কেননা এই স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা নিয়ে বেসিক্যালি কোনো একটা ইলেকট্রনের অবস্থা বা স্টেটকে প্রকাশ করা হয়। দ্যাট মিনস ইলেকট্রনটা আসলে নিজ অক্ষের সাপেক্ষে কীভাবে ঘুরছে, সে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রকাশ করা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তাই এখন তো মনে রাখবে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা আদৌ কোনো সংখ্যা না, এটা আসলে ইলেকট্রনের একটা অবস্থা বা ঘূর্ণনের অবস্থাকে নির্দেশ করে। তো এখন 3টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে কিন্তু মোটামুটি কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান ঠিকঠাক মতো বোঝা যায়, যেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। বাট স্পিন কোয়ান্টাম সংখ্যার উৎপত্তিটা হয়েছে আসলে খাট ধাতুর বর্ণালী বিশ্লেষণ করার মাধ্যমে। তো আমরা তো সবাই জানি যে বর্ণালী বা স্পেকট্রাম জিনিসটা কেমন, তাই না? তো এই বর্ণালীটা যখন আমরা খাট ধাতুর ক্ষেত্রে নেই, দ্যাট মিনস সোডিয়াম হচ্ছে একটা খাট ধাতু, ম্যাগনেসিয়াম হচ্ছে একটা খাট ধাতু, তখন ওই খাট ধাতুর বর্ণালীতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যায়। তো ওই সমস্ত রেখাগুলো কেন এসেছে সেগুলোর কারণ খোঁজার জন্য দুজন বিজ্ঞানী এই স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করেন। একজনের নাম হচ্ছে আমাদের গুড স্মিথ, আরেকজনের নাম হচ্ছে আমাদের উলেনবেক। তো যাই হোক, ওনারা ওনাদের মতো কাজ করুক, আমরা দেখি যে আসলে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি প্রকাশ করা যায়। বেসিক্যালি একটা ইলেকট্রন যখন তার নিজস্ব অক্ষের চারপাশে ঘুরে তখন দুইভাবে সে ঘুরতে পারে। একটা তুমি দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তো এই যে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে ঘোরাটা, এর উপর ভিত্তি করে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার 2টা মান নিয়ে থাকি। একটাকে বলা হয় প্লাস হাফ মান, আরেকটাকে বলা হয় মাইনাস হাফ মান। প্লাস হাফ দ্বারা বেসিক্যালি ইলেকট্রনের ঊর্ধ্বমুখী ঘূর্ণনকে বোঝানো হয়, আর মাইনাস হাফ দ্বারা হচ্ছে ইলেকট্রনের নিম্নমুখী ঘূর্ণনকে বোঝানো হয়। এখন একটা ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথে এভাবে ঘুরে তখন তার মধ্যে কিন্তু অবশ্যই কী কাজ করে, আমাদের কৌণিক ভরবেগ কাজ করে। যেমন তোমরা যদি পরের স্লাইডের এই ছবিটা দেখো তাহলে দেখতে পাচ্ছ আমাদের একদম কেন্দ্রে কী ছিল, নিউক্লিয়াস ছিল, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রনটা ঘুরছে। এবং ইলেকট্রনের ঘূর্ণনটা তুমি যদি এই দিক বরাবর ধরে নাও আমার তীর চিহ্ন অনুসারে, তাহলে তুমি দেখবে ইলেকট্রনের যে কোনো একটা অবস্থানের জন্য তার কিন্তু একটা রৈখিক ভরবেগ থাকে, যেটা হচ্ছে পি। পি মানে হচ্ছে কি এম ইন্টু ভি, যেটা রৈখিক ভরবেগ হিসেবে জানি। এবং ভি হচ্ছে কোন দিক বরাবর কাজ করবে, অবশ্যই আমাদের এই বৃত্তাকার অথবা উপবৃত্তাকার যে কোনো কক্ষপথ বলো না কেন, ওই কক্ষপথের স্পর্শক বরাবর কাজ করবে। এবং ইলেকট্রনটা যেহেতু আর ডিস্টেন্স দূরত্বে আছে নিউক্লিয়াস থেকে, এতটুকু ডিস্টেন্স দূরত্বে থাকার সময় ইলেকট্রন তার নিজের অক্ষকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে ঘুরছে। যেমন এটা হচ্ছে তার নিজের অক্ষ, যেটাকে আমি জেড অ্যাক্সিস বলতে পারি। তাহলে এই জেড অ্যাক্সিসকে কেন্দ্র করে ইলেকট্রন আবার নিজে নিজে কিন্তু এখানে ঘুরছে। তোমরা খেয়াল করে দেখতে পাবে এখানে আমি কিছু তীর চিহ্ন দিয়ে রেখেছি। তো এই তীর চিহ্ন বরাবর আমরা কি বুঝতে পারছি, যে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার নিজের অক্ষকে কেন্দ্র করে। তাহলে ইলেকট্রনের এখানে কিন্তু দুই ধরনের ঘূর্ণন হলো, একটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে ঘুরছে আর ব্যাসার্ধ নিয়ে, আর আরেকটা হচ্ছে সে তার নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরছে নির্দিষ্ট একটা কৌণিক বেগ নিয়ে। তো এই ঘূর্ণনটা যদি উপরের দিক বরাবর হয়, দ্যাট মিনস সে যদি ঘুরতে ঘুরতে উপরে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম, প্লাস হাফ দিয়ে প্রকাশ করতে পারি। আর তার ঘূর্ণনটা যদি বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আমরা মাইনাস হাফ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে প্লাস হাফ এবং মাইনাস হাফ বলতে কিন্তু কোনো মানকে বোঝায় না, এটা অনলি ইলেকট্রনের ঘূর্ণনকে বোঝায়। এখন মজার বিষয় হচ্ছে কি, আমাদের এই ইলেকট্রনের মধ্যে কিন্তু একটা দারুণ কাহিনী ঘটে। সেটা হচ্ছে কি, ইলেকট্রন একটা চার্জিত কণা বা বলা যায় চার্জড পার্টিকেল। তো কোনো একটা কণার মধ্যে চার্জ থাকে মানে কি, সেই কণাটা নেগেটিভ চার্জের হতে পারে অথবা পজিটিভ চার্জের হতে পারে। ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জযুক্ত, বাট প্রোটনটা হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জযুক্ত। যেহেতু এই চার্জ বা আধান জিনিসটা একটা কণার বৈশিষ্ট্য মেনটেন করে, দ্যাট মিনস যে কোনো একটা কণার মধ্যে যে বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে তার চার্জ। তাই আমরা বলতে পারি অবশ্যই ইলেকট্রন একটা কণার মতো এখানে কাজ করছে, এবং যখন সে কণার মতো কাজ করবে অবশ্যই তার কিন্তু নর্মাল পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো আছে সবগুলো সে মেনটেন করবে। দ্যাট মিনস একটা ইলেকট্রন যখন তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ওই সময়টাতে তার মধ্যে একটা কৌণিক ভরবেগ কাজ করবে, এবং আমরা এখানে কতগুলো কৌণিক ভরবেগের হিসাব করব। তো কৌণিক ভরবেগ বিষয়টা হচ্ছে কি, আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে বেসিক্যালি এস দিয়ে প্রকাশ করে থাকি। দ্যাট মিনস তুমি এখানে দেখতে পাচ্ছ এস লেখা আছে, তার মানে এসের যে মানটা, এই এসের মানটা দুটো হতে পারে। একটা হচ্ছে
প্লাস হাফ হতে পারে এবং আরেকটা হচ্ছে মাইনাস হাফ হতে পারে। বাট আমি আরও একবার বলে দিচ্ছি, স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কোনো সংখ্যা না, এটাকে আমরা সংখ্যা হিসেবে চিনব না। আমি ক্রস দিয়ে দিলাম। এটা বেসিক্যালি ইলেকট্রনের অবস্থাকে বোঝায় যে সে আসলে কোন দিকে ঘুরছে, সে কি ঊর্ধ্বমুখীভাবে ঘুরছে নাকি নিম্নমুখীভাবে ঘুরছে। তো এখন আমাদের এই যে ইলেকট্রনটা তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তার জন্য অবশ্যই কী থাকবে, ভরবেগ থাকবে, যেটা আমি বলেছিলাম কৌণিক ভরবেগ থাকবে। এবং এই কৌণিক ভরবেগটা বের করার জন্য একটা দারুণ ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, এস যদি হয় আমাদের স্পিন নাম্বার, তাহলে কোনো একটা ইলেকট্রন যদি তার নিজের অক্ষ বরাবর কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে তার ভরবেগের মান হচ্ছে √s ইন্টু s প্লাস 1। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান আর কি। এবং এটার সাথে আমি গুণ করব সিম্পলি h/2π এই অংশটাকে। তো এখানে s হচ্ছে স্পিন নাম্বার এবং h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর পাই তো হচ্ছে আমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট, যেটার মান আমরা জানি 3.141569 এরকম। তো যাই হোক, এটা যদি হয় আমাদের কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এবং এই কৌণিক ভরবেগটা নিয়ে আমাদের একটু কনফিউশন থাকতে পারে, যেহেতু ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এই জায়গাটাতে নিউক্লিয়াস ছিল, তার মানে এই বৃত্তাকার পথের কৌণিক ভরবেগ কিন্তু না, এটা হচ্ছে ইলেকট্রন যে অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা জেড অক্ষকে কেন্দ্র করে ইলেকট্রনটাকে এভাবে ঘুরাচ্ছি। তাহলে ইলেকট্রনের যে ঘূর্ণন একটা পথ আছে, এই পথের যেই কৌণিক ভরবেগ সেটা হচ্ছে √s ইন্টু s প্লাস 1 /2π বলতে পারি, ইন্টু h বলতে পারি। তো এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা এখন প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এই মানটা বের করব। দ্যাট মিনস ইলেকট্রন কিন্তু দুইভাবে ঘুরতে পারে, একটা হচ্ছে প্লাস হাফ এই অনুসারে ঘুরতে পারে, মাইনাস হাফ এই অনুসারে ঘুরতে পারে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে। তা আমি যদি বলি ইলেকট্রনটা ঊর্ধ্বমুখীভাবে ঘুরলো, তখন কিন্তু s এর মানটা হয়ে যাবে কি 1/2। তো সেই ক্ষেত্রে আমাদের কৌণিক ভরবেগটা হবে কত, আমি √ওভার করব, তারপর এখানে 1/2 দিব, এখানে আমাদের 1/2 থাকবে, প্লাস হচ্ছে 1, এটা কিন্তু প্লাস 1/2 মাইনাস না। এবং এটাকে আমরা h/2π দিয়ে হিসাব করতে পারি। এবং তুমি যদি এটা ঠিকঠাক মতো হিসাব করো, কত আসবে, এখানে আসবে 3/2। তো আলটিমেটলি এখানে গুণ করলে আসছে হচ্ছে √3 ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে h/2π। তো এই মানটা তুমি এখান থেকে পাবে। তাহলে এটা কখন কাজ করবে, যখন আমাদের ইলেকট্রনটা ঊর্ধ্বমুখীভাবে ঘুরবে বা যখন তার স্পিন কোয়ান্টাম নম্বরটা প্লাস হাফ হবে। আর আরও একবার সতর্ক করে দিচ্ছি, প্লাস হাফ মানে এই না যে কোনো একটা সংখ্যা, এটা হচ্ছে আসলে ইলেকট্রনের একটা অবস্থা, যে সে কোন দিক বরাবর ঘুরছে। এখন ইলেকট্রন যদি বিপরীত দিক বরাবর ঘুরে, দ্যাট মিনস প্লাস হাফ মানে হচ্ছে কি ইলেকট্রন যেদিকে ঘুরছে, মাইনাস হাফ মানে হচ্ছে ইলেকট্রন তার বিপরীতে ঘুরছে। অর্থাৎ একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হয়, আরেকটা হবে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন। তো তাই যদি হয়, তাহলে এটার মানটা তোমরা বের করতে পারবে। চলো আমরা একটু ট্রাই করি। তো যখন তুমি এখানে মাইনাস হাফ নেবে, তখন আমাদের হিসাবটা কেমন হবে, আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হবে হচ্ছে ভেতরে থাকবে, আচ্ছা এটা কাজ করছে না, √ওভার এই জায়গাটা থাকবে হচ্ছে মাইনাস হাফ, আর ভিতরে থাকবে কি মাইনাস হাফ প্লাস হচ্ছে 1। এবং এই টোটালটাকে আমি গুণ করবো কি দিয়ে, h/2π দিয়ে। এবং এখানে একটা দারুণ জিনিস তোমরা খেয়াল করবে, সেটা হচ্ছে তুমি যদি এটার মানটা বের করতে চাও, হঠাৎ করে দেখবে কি ভেতরের মানটা নেগেটিভ চলে আসছে। যেহেতু আমি এখানে ভেতরে দেখতে পাচ্ছি কি √ওভার যদি আমি দিই, তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস হাফ ইন্টু হাফ। দ্যাট মিনস এখানে মাইনাস হাফ থাকবে, আর ভিতরে হচ্ছে 1 থেকে হাফ কাটা দিলে শুধুমাত্র হাফ থাকবে। তাহলে দেখো তো 1/2 ইন্টু 1/2 ইন্টু h/2π এটা চলে আসছে না। এবং তুমি দেখতে পাচ্ছ -1/2 ইন্টু 1/2 মানে কি -1/4। তার মানে এখানে মানটা কি আসছে √ওভার -1/4, ওর সাথে আমি গুণ করছি h/2π-কে। তো এটা কি কোনো মিনিংফুল কোনো কিছু হবে? অবশ্যই হবে না, কেননা তোমরা জানো রুটের ভিতরে কিন্তু কখনোই নেগেটিভ মান কাজ করে না। তাহলে তুমি যদি ইলেকট্রনের স্পিন সংখ্যা বা বলা যায় স্পিন কোয়ান্টাম সংখ্যা -1/2 নিয়ে তার কৌণিক ভরবেগ বের করতে চাও, তাহলে কিন্তু তুমি তার কৌণিক ভরবেগটা একটা বাস্তব সংখ্যায় পাবে না, অবাস্তব সংখ্যায় পাবে। ঠিক এই কারণে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কিন্তু নেগেটিভ হাফ নিয়ে বের করতে পারি না, কেননা একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, বিপরীত দিকেও ঘুরতে পারে। দুই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের অবশ্যই কৌণিক ভরবেগ থাকবে। তো আমাদের তো দরকার শুধুমাত্র মান, তাই না? ম্যাগনিটিউডটা দরকার, কৌণিক ভরবেগটা কত। তো সেই মান বের করার জন্য আমরা কেবলমাত্র এস এর পজিটিভ ভ্যালুটাকে নিই, নেগেটিভ ভ্যালুটাকে নেই না। এবং এই পজিটিভ ভ্যালুটাকেই আমরা ইলেকট্রনিক কৌণিক ভরবেগের মান হিসেবে প্রকাশ করি। তার মানে তুমি এখানে এস এর ভ্যালু নেগেটিভ নিতে পারবে না, দ্যাট মিনস এটা হচ্ছে ইউজলেস। এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ তোমাদের কনফিউশন আসতে পারে যে নেগেটিভ হাফ নিয়ে বের করলে কি হবে। আসলে বের করা যায়, কিন্তু সেটা বাস্তব কোনো মান হয় না। সেজন্য আমরা কি করি, পজিটিভ ভ্যালু নিয়ে বা স্পিনের পজিটিভ ভ্যালু নিয়ে কৌণিক ভরবেগের মানটা বের করি।
তারপরে আরেকটা জিনিস বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যদি কোনো একটা পরমাণুর কথা বলি বা কোনো একটা আয়নের যদি কথা বলি, ওর মধ্যে কিন্তু অনেকগুলো বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, তাই না? তো সবগুলো ইলেকট্রনের সংখ্যা যদি আমি n ধরি, কথার কথা ধরো এটা হচ্ছে আমাদের একটা পরমাণু, তো এখানে একটা ইলেকট্রন বসে আছে। আচ্ছা, আমি একটু রেড কালারে দেখাচ্ছি। ধরো এই পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে এখানে একটা ইলেকট্রন বসে আছে, তারপর হচ্ছে এখানে একটা ইলেকট্রন বসে আছে, তারপরে ধরো এখানে একটা ইলেকট্রন বসে আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক ইলেকট্রনের কথা বলছি। বিজোড় সংখ্যক মানে হচ্ছে কি, ধরো এখানে 4টা হয়েছে, তো এই একটা 5টা ইলেকট্রন দিলাম, তাহলে এরা সবাই কি এক একটা ইলেকট্রন। তো এখন এই যে প্রত্যেকটা ইলেকট্রন আমি দেখতে পাচ্ছি, এদের সবারই কিন্তু কি থাকবে, কৌণিক ভরবেগ থাকবে, এবং সেটা হচ্ছে তাদের নিজস্ব অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল কৌণিক ভরবেগ। দ্যাট মিনস আমি যদি অক্ষ আঁকি, ধরো এই ইলেকট্রনের জন্য অক্ষ হচ্ছে এটা। আচ্ছা, আমি একটা আঁকি জাস্ট, ধরো কোনটা আঁকবো, এটা আঁকি। তাহলে এই ইলেকট্রনটা অবশ্যই এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, আবার এই ইলেকট্রনটা কি অবশ্যই তার নিজস্ব অক্ষকে কেন্দ্র করে এভাবে ঘুরছে। তো প্রত্যেকটা ইলেকট্রন যদি এভাবে ঘুরতে থাকে, তাহলে তাদের মোট একটা কৌণিক ভরবেগ তৈরি হয়। এবং এই মোট কৌণিক ভরবেগটা বের করার সিস্টেম কি, যদি আমাদের পরমাণুতে এরকম n সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে, এখানে কয়টা আছে, 5টা আছে, তার মানে তুমি এখান থেকে উদাহরণ নিতে পারো n সংখ্যক মানে হচ্ছে কি এই পরমাণুর জন্য 5টা ইলেকট্রন আছে। এখন এই 5টাকে তুমি কি দিয়ে প্রকাশ করেছো, n দিয়ে প্রকাশ করেছো, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের স্পিনের মান কত হবে, অবশ্যই প্লাস মাইনাস হাফ হবে। অর্থাৎ ইলেকট্রনগুলো পজিটিভ হাফ অনুসারেও ঘুরতে পারে, আবার নেগেটিভ হাফ অনুসারেও কিন্তু ঘুরতে পারে। তো আমি ওভারঅল তাদের সবার স্পিন সংখ্যাটাকে s ধরে নিলাম। তাহলে s যদি হয় আমাদের একটা ইলেকট্রনের স্পিন সংখ্যা, তাহলে এই s এর মানটা কত হতে পারে, অবশ্যই প্লাস মাইনাস হাফ হতে পারে। তাই যদি হয়ে থাকে, তাহলে n সংখ্যক ইলেকট্রনের জন্য আমি স্পিন কত পাবো, অবশ্যই n গুণন s, এতগুলো স্পিন পাবো বা স্পিন কোয়ান্টাম নাম্বার পাবো। এবং যেহেতু s এর মান আমরা প্লাস মাইনাস হাফ নিতে পারি, তাই আমি বলতে পারি প্লাস মাইনাস n ডিভাইড বাই 2 হবে কি আমাদের প্রত্যেকটা ইলেকট্রনের জন্য টোটাল যেই মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা ছিল সেটার মান। কাজেই আমরা যদি কোনো একটা পরমাণুর মোট মানে প্রত্যেকটা বিজোড় সংখ্যক ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ বের করতে চাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের যেই স্পিন নাম্বার আছে সেটাকে টোটাল ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে n সংখ্যক, প্রত্যেকটার স্পিন সংখ্যা হচ্ছে s, তাহলে এই দুটোকে আমরা ঐকিক নিয়মের মতো গুণ করলে কী পাবো, প্লাস মাইনাস n/2। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ওই পরমাণুর টোটাল স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এখন এই স্পিন কোয়ান্টাম সংখ্যা ইউজ করে কিন্তু আমরা কৌণিক বেগ বের করতে পারি, মানে কৌণিক ভরবেগ বের করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা যেটা আমি লিখেছি, √s ইন্টু s+1 ইন্টু h ডিভাইড বাই 2π। তো এখন আমরা এটা বের করার চেষ্টা করি। আমি যদি তোমাকে একটু ভিন্ন কালারে এটা বের করে দিই, তাহলে হচ্ছে কি, ধর এই পরমাণুটার জন্যই আমি এখন টোটাল ম্যাগনেটিক কি বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেই কৌণিক ভরবেগ আছে সেটা বের করব। তাহলে কৌণিক ভরবেগের মান কি হবে, অবশ্যই s ইন্টু s+1 ইন্টু h ডিভাইড বাই 2π। এখন এখানে s এর মানটা কি ছিল, অবশ্যই আমরা এখন s হিসেবে দিব না, যেহেতু এখানে n সংখ্যক ইলেকট্রন আছে, প্রত্যেকটা ইলেকট্রনে যেহেতু s পরিমাণ স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে, তাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে s এর জায়গায় সিম্পলি প্লাস মাইনাস n/2 বসাতে পারি। আর আমরা তো দেখেছি যে -1/2 এটা আসলে কাজ করে না, তাই আমরা প্লাস n/2 বসাবো। তাহলে আমি এখানে লিখতে পারি √n ডিভাইড বাই 2 ইন্টু n ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 1 h ডিভাইড বাই 2π। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমাদের কোন একটা পরমাণু বা আয়নের n সংখ্যক বিজোড় ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ। তাহলে এই যে n সংখ্যক ইলেকট্রন চারপাশে ঘুরছে নিউক্লিয়াসের, তো তাদের সম্মিলিত যে মোট কৌণিক ভরবেগটা হবে সেটার মানে হচ্ছে আমরা এখন বের করার চেষ্টা করছি। আর এটা যদি তুমি হিসাব করো, তাহলে তুমি কত পাবে, তুমি এখানে পাবে হচ্ছে, আচ্ছা এটা হিসাব করা আসলে লাগবে না, এটাই তুমি এতটুকু করে রাখতে পারো। তো এটাকে তুমি এখানে অ্যান্সার হিসেবে রাখতে পারো। অ্যান্সার মানে হচ্ছে যে কোনো একটা পরমাণুতে যদি n সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে তাদের জন্য ওই পরমাণুতে মোট যেই কৌণিক ভরবেগ তৈরি হবে তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার জন্য, সেটার মানে হচ্ছে কি এটা। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কিভাবে কাজ করে। এটা জানার জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা তো জানো ইলেকট্রন হচ্ছে একটা চার্জড পার্টিকেল বা ইলেকট্রনের মধ্যে আধান আছে, এবং এটা অবশ্যই কি নেগেটিভ আধান বা ঋণাত্মক আধান। তো এই যে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান থাকে, এই ঋণাত্মক আধান থাকার জন্য ইলেকট্রনটা যখন ঘুরতে থাকে তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় বা চুম্বক ভ্রামক তৈরি হয়। তো তোমরা জড়তার ভ্রামক পড়েছো, তো ওরকমভাবে একটা চুম্বকের ভ্রামক তৈরি হয়, এবং ইলেকট্রনটা যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে বা
যখন তার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার +½ থাকে তখন তার উপরের দিকে তৈরি হচ্ছে চুম্বক ক্ষেত্রের এস পোল, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এস পোল, আর নিচের দিকে তৈরি হচ্ছে এন পোল, দ্যাট মিনস এস হচ্ছে কি সাউথ পোল, এন হচ্ছে কি নর্থ পোল, বা বলা যায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তৈরি হয় ওই চুম্বকটা যে দিক বরাবর ঘুরে তার দিক বরাবর। এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা সেটাকে এম দিয়ে প্রকাশ করতাম, আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে এটাকে এম অফ এস দিয়েও কিন্তু প্রকাশ করা হয়। তো এই নিয়ে কনফিউশনের কিছু নেই, যে কোনো দুইটার একটা দিয়ে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করতে পারি। তাই যদি হয়ে থাকে তাহলে দেখো আমাদের প্রথম ইলেকট্রনটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, তাই তার উপরের দিকে হচ্ছে এস পোল তৈরি হয়েছে, নিচের দিকে এন পোল তৈরি হয়েছে। আবার আমাদের পরবর্তী যে ইলেকট্রনটা আছে, দ্যাট মিনস সেকেন্ড ইলেকট্রনটা, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার ধরো বিপরীতে ঘুরছে, তখন তার নিচের দিকে তৈরি হবে এস পোল, উপরের দিকে তৈরি হবে হচ্ছে এন পোল, এবং এই যে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ড লাইন, দ্যাট মিনস চুম্বক বড় লেখা। তো এই চুম্বক বড় লেখা এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটাই বলি না কেন, এগুলোর জন্য দুইটা ইলেকট্রনকে যখন আমরা কাছাকাছি আনবো তখন তারা একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। কিভাবে করতে পারে? ধরো আমাদের আশেপাশে, মানে আশেপাশে না, পাশাপাশি আমি দুইটা ইলেকট্রনকে রেখেছি, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। এখন দুটো ইলেকট্রনই ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, দ্যাট মিনস এটা আমাদের +½ স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখাচ্ছে, এটা আমাদের +½ স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখাচ্ছে। তখন কি হবে? দুটো ইলেকট্রনই কিন্তু উপরে এস পোল কাজ করবে এবং নিচে এন পোল কাজ করবে। আর যখন দুটো ইলেকট্রনের উপরে এস পোল এবং হচ্ছে নিচে এন পোল কাজ করবে, আমি উপরে নিচ না বলে দুই প্রান্ত বলি না, আমি উপরে নিচই বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তখন তুমি বুঝতে পারবে কি, পাশাপাশি দুইটি ইলেকট্রন যখন এরকম অবস্থানে থাকবে যে তাদের দুই প্রান্তে একই রকম পাশাপাশি চুম্বক মেরু তৈরি হয়েছে, তখন তারা একে অপরকে আবার বিকর্ষণ তৈরি করবে বা রিপালশন তৈরি করবে। তাহলে আমরা এইভাবে দুটো ইলেকট্রনকে একসাথে রাখতে পারবো না। আরেকটা রিজন হচ্ছে কি, দুটো ইলেকট্রনই কি আমাদের নেগেটিভ চার্জযুক্ত, তাই তুমি পাশাপাশি যদি দুইটা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনকে রাখো, তারা কিন্তু একে অপরকে আবার স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বলে বিকর্ষণ করবে। দ্যাট মিনস তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হবে, যার ফলে তারা একে অপরকে রিপেল করবে বা বিকর্ষণ করবে। ওই যে আমরা কুলম্বের সূত্রে পড়েছিলাম যে বিকর্ষণ বলের মান কি ছিল, F=K ইন্টু চার্জ দুটোর গুণফল ডিভাইড বা হচ্ছে তাদের দূরত্বের বর্গের স্কয়ার। তো এই যে এখানে একটা বল পড়েছিলাম, এই কুলম্বের সূত্রের বলটা ছিল কি বিকর্ষণ বল বা আকর্ষণ বলের জন্য, এবং দুইটা আধানের মধ্যে সেটা ছিল। তো ইলেকট্রন যেহেতু দুইটা আধান বা চার্জের ক্ষুদ্র ইউনিট, এবং তারা যেহেতু নেগেটিভ চার্জযুক্ত, তাই তারা অবশ্যই একসাথে থাকলে কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। সেজন্য আমরা দুইটা ইলেকট্রনকে পাশাপাশি একই দিকে ঘূর্ণনশীল অবস্থায় রাখতে পারি না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, তুমি দুটো ইলেকট্রনকে যদি পাশাপাশি রাখতে চাও, তাদেরকে তুমি একই দিক বরাবর ঘূর্ণনশীল অবস্থায় রাখতে পারবে না। যদি রাখো, ধরো এই ইলেকট্রনটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আমি উপরে তীর দিলাম, এই ইলেকট্রনটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ উপরে তীর দিলাম, তখন তাদের মাঝে কিন্তু দুইটা বিকর্ষণ কাজ করবে। একটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের জন্য, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের একটা বিকর্ষণ, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যালি একটা বিকর্ষণ কাজ করবে। দ্যাট মিনস স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল তাদের মধ্যে কাজ করবে। তখন তাদের মধ্যে কোনো স্টেবিলিটি থাকবে না, এবং তারা কোনো একটা নির্দিষ্ট অরবিটালে থাকা অবস্থায় একে অপরকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবে। তাই কোনো একটা নির্দিষ্ট অরবিটালে আমরা ইলেকট্রনগুলোকে এমনভাবে রাখতে পারবো না যাতে তাদের একদম স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সেম থাকবে এবং একই সাথে তারা এরকম পাশাপাশি থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, আমি এখন ইলেকট্রনের পজিশন চেঞ্জ করে দিলাম। ধরো কোন একটা অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, আরেকটা ইলেকট্রন ঘুরছে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই ধরনের ইলেকট্রনের অবস্থানকে বলা হয় অ্যান্টি প্যারালাল। প্রথমটাকে কি বলা হতো? প্রথমটা হচ্ছে প্যারালাল অবস্থান। তার মানে প্রথম ক্ষেত্রে আমাদের ইলেকট্রন দুটো সমান্তরালে অবস্থান করেছিল, বাট এখন যদি আমি তাদেরকে অ্যান্টি সমান্তরাল বা বলা যায় অ্যান্টি প্যারালালে যদি অবস্থান করি, তাহলে কি ঘটবে? তাহলে আমাদের উপরের ছবির মতো ঘটনা ঘটবে। একটা ইলেকট্রনের উপরে থাকবে এস পোল, আরেকটা ইলেকট্রনের উপরে থাকবে এন পোল, এবং বিপরীত প্রান্তে একটাতে থাকবে এন পোল, আরেকটাতে থাকবে কি এস পোল। তাই যদি হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের এই দুটো ইলেকট্রন একে অপরকে ম্যাগনেটিক্যালি আকর্ষণ করবে, বা বলা যায় চুম্বকীয়ভাবে আকর্ষণ করবে। কেননা তোমরা জানো এন পোল এস পোলকে আকর্ষণ করে, বা এন মেরু এস মেরুকে আকর্ষণ করে। তার মানে ম্যাগনেটিকভাবে দুটো ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করবে যদি আমিও দুটো ইলেকট্রনের ঘূর্ণনটাকে বিপরীতমুখী করে দিই, বাট তারা কিন্তু ইলেকট্রিক্যালি আকর্ষণ করবে না। দ্যাট মিনস ম্যাগনেটিক্যালি ওকে, বাট ইলেকট্রিক্যালি নট ওকে। কেন? কারণ দুটো ইলেকট্রনই কি নেগেটিভ চার্জযুক্ত, এবং তার ফলে তারা একে অপরকে বিকর্ষণ করবে। বাট এক্ষেত্রে আমাদের
ম্যাগনেটিক্যালি যেহেতু তারা একে অপরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলের মানটা কিন্তু একটু বেশি হয়ে থাকে, যার জন্য আমরা দুটো ইলেকট্রনকে কোনো একটা অরবিটালে অবশ্যই এভাবে রাখতে পারবো, বা ইলেকট্রন নিজেরাই কিন্তু এভাবে থাকতে চাইবে। দ্যাট মিনস একে অপরের সাপেক্ষে অ্যান্টি প্যারালাল হিসেবে থাকতে চাইবে। তারপরে আমি যদি একা একটা ইলেকট্রনের কথা বলি, ধরো একটা সিঙ্গেল ইলেকট্রনের কথা বলছি, সে হচ্ছে একা বসে আছে, তখন সে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে কাজ করবে এবং তার স্পিনটা হচ্ছে +½ হিসেবে কাজ করবে। যেমন এটার ঘটনাটা আমরা হুন্ডের নিয়ম যখন পড়বো তখন ভালোভাবে জানবো। আমি জাস্ট একটু ধারণা দিই। ধরো পি হচ্ছে কি একটা উপশক্তি স্তর, এবং পি উপশক্তি স্তরের মধ্যে কিন্তু 3টা অরবিটাল থাকে। একটা হচ্ছে পিএক্স থাকে, একটা হচ্ছে পিওয়াই থাকে, এবং একটা হচ্ছে পিজেড থাকে, এবং প্রত্যেকটি অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তো আমি সে বিষয়ে এখন সেভাবে যাব না, কেননা এগুলো হচ্ছে আমাদের হুন্ডের নিয়মে আমরা দেখব। বাট তাও বলে রাখি যে প্রত্যেকটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে, এবং এই যে 2টা ইলেকট্রন থাকে, এই 2টা ইলেকট্রন অবশ্যই পাশাপাশি থাকবে, এবং পাশাপাশি থাকা অবস্থায় তারা কখনো প্যারালালভাবে থাকবে না, তারা অল টাইম এরকম অ্যান্টি প্যারালালভাবে থাকবে। দ্যাট মিনস আমি যদি ওয়ার্ডটা একটু লিখি, অ্যান্টি প্যারালাল, তাহলে অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে কি একে অপরের বিপরীতমুখী করে থাকবে, অর্থাৎ একটা যদি থাকে হচ্ছে উপরের দিক বরাবর ঘুরবে, আরেকটা হচ্ছে নিচের দিক বরাবর ঘুরবে, বা একটা যদি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে, আরেকটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো সেক্ষেত্রে যদি আমি ধরে নিই কোনো একটা অরবিটালে একটা ইলেকট্রন বসে আছে, তখন তার ঘূর্ণনটা হবে কি উপরের দিকে। দ্যাট মিনস +½ হবে তার স্পিন কোয়ান্টাম নাম্বার। এবং আরেকটা অরবিটালে যদি একা ইলেকট্রন থাকে, সেটাও উপরের দিকে থাকবে, আরেকটা অরবিটালে একা ইলেকট্রন থাকলে সেও উপরের দিকে ঘুরতে থাকবে। তার মানে পাশাপাশি অনেকগুলো অরবিটালে যখন ইলেকট্রনগুলো একা একা থাকে, তখন তারা অবশ্যই +½ এই স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে তারপর থাকে, অর্থাৎ তারা যে কোনো একদিকে মুখ করে থাকে, কখনোই -½ বা নিচের দিকে মুখ করে থাকে না। অল টাইম আমরা এই জিনিসগুলো জেনে এসেছি ছোটোবেলা থেকে, বাট এখানে আমরা এই জিনিসগুলো আরেকটু বিস্তারিতভাবে জানতে পারছি। আবার আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি আরেকটা ইলেকট্রনকে সঙ্গ এনে দিই, ধরো ব্ল্যাক কালারের একটা ইলেকট্রনকে এনে দিলাম পিএক্স অরবিটালের মধ্যে, সে কিন্তু এরকম উপরের দিকে আর মুখ করে থাকতে পারবে না, কেননা সেক্ষেত্রে তাকে ম্যাগনেটিক্যালি বিকর্ষণ করা হচ্ছে, ইলেকট্রিক্যালিও বিকর্ষণ করা হচ্ছে। তখন সে কী করবে, বাধ্য হয়ে বিপরীত দিকে ঘোরা শুরু করবে। সেমভাবে আমি যদি আরেকটা ইলেকট্রন পিওয়াই অরবিটালে আনি, সেও হচ্ছে বিপরীত দিকে ঘুরবে, তার মানে তাদের স্পিন হবে -½ এবং এটাও কি বিপরীত দিকে ঘুরবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এদের মধ্যে শুধুমাত্র ম্যাগনেটিক্যালি আকর্ষণ হচ্ছে, বাট ইলেকট্রিক্যালি তারা কিন্তু বিকশিত হচ্ছে, কেননা দুটো ইলেকট্রনই কি আমাদের নেগেটিভ চার্জযুক্ত। আবার এখানে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমরা তো দেখতে পাচ্ছি যে দুটো ইলেকট্রন পাশাপাশি থাকলে তারা একে অপরের বিপরীত দিকে ঘুরতে থাকে। বাট আমি যদি কোনো একটা সময় তাদের অরবিটাল চেঞ্জ করে দিই, ধরো আমি এখানে পিজেডের পর কী আসে, ডি আসে, দ্যাট মিনস D(x(y), তারপর হচ্ছে D(y(z), এই ধরনের অরবিটাল কিন্তু চলে আসে, তাই না? আমি যদি 3 এর কথা বলি, তার মানে এটা হচ্ছে 3px, মানে তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরের জন্য কিন্তু 3D পর্যন্ত চলে যায়। তো আমি এতটা ডিটেলস দেখালাম না, আমি জাস্ট বলি যে যদি কখনো কোনো একটা পরমাণুকে উত্তেজিত করা হয় বা এক্সাইটেড করা হয় তাপ দিয়ে, বা বলা যায় কোনো একটা রেডিয়েশনের মাধ্যমে, তখন তার নির্দিষ্ট অরবিটাল থেকে ইলেকট্রনগুলো কিন্তু বের হয়ে অপর কোনো অরবিটালে চলে যেতে পারে। তো যদি অপর কোনো অরবিটালে কোনো একটা ইলেকট্রন চলে যায়, সে কিন্তু তখন তার স্পিনটাকে চেঞ্জ করতে পারবে। দ্যাট মিনস তুমি যদি এই ব্ল্যাক কালারের নিম্নমুখী ইলেকট্রনটাকে D(xy) অরবিটালে নিয়ে যাও, সে কিন্তু আবার ঊর্ধ্বমুখী হতে পারবে, বা তার স্পিনটা কিন্তু পজিটিভ তৈরি করতে পারবে। তাহলে কোনো একটা পরমাণুকে এক্সাইটেড করলে বা উত্তেজিত করলে বা তাপ দিলে, বা বলা যায় রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার মাধ্যমে যদি আমি তাকে আঘাত করি বা বলা যায় অ্যাটাক করি, তাহলে অবশ্যই তার অরবিটাল থেকে ইলেকট্রনটা বের হওয়ার সময় সে তার স্পিনটা পরিবর্তন করতে পারবে। এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে। তাই একটা ইলেকট্রন যে সারা জীবন একটা নির্দিষ্ট স্পিন নিয়ে চলবে, বা বলা যায় ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে যে চলবে, তা না, তারা তাদের স্পিনটাকে অবশ্যই পরিবর্তন করতে পারে। তাহলে আমরা একটা বিষয় একদম 100% ক্লিয়ার যে স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কোনো সংখ্যা না, এটা আসলে নো নাম্বার, এটা বেসিক্যালি ইলেকট্রনের একটা দিকবিন্যাস বোঝায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমরা এই ছবিটার সাথে অলরেডি পরিচিত, যেটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়ার সময় দেখেছিলাম। কি দেখেছিলাম, যে যদি আমাদের এম এর মান 0 হয়, দ্যাট মিনস ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যদি 0 হয়, তখন আমাদের ইলেকট্রনটা কোন বরাবর ঘুরবে, একদম জেড অ্যাক্সিস বরাবর ঘুরবে, তাই না? এরকম দেখেছিলাম। তারপর এই জায়গাটাতে আমরা দেখেছিলাম এম এর মান যখন 1 হবে, তখন আমাদের ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে এইভাবে ঘুরবে, এই শেপে ঘুরবে। তো এখন এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, ইলেকট্রনগুলো ঘূর্ণনটা হচ্ছে নর্মালি এরকম, যেটা আমি তোমাকে মার্কার মানে হাইলাইটার ইউজ করে দেখিয়েছিলাম। আরেকবার দেখিয়ে দিই, ইলেকট্রনের ঘূর্ণনটা অনেকটা ছিল কেমন, এরকম ছিল। আমি জাস্ট একটু দেখাই, নিচের দিকে দেখাই। ধরো ইলেকট্রনটা হচ্ছে এভাবে ঘুরছিল,
যখন আমি বারবার m এর মানটা চেঞ্জ করছিলাম, অথবা ধরা যাক ইলেকট্রনটা হচ্ছে এদিকে ঘুরছিল। কিন্তু এই যে ইলেকট্রনের ঘূর্ণনটা আমি এভাবে দেখাচ্ছি, এই ঘূর্ণনের মধ্যেও কিন্তু ইলেকট্রন আবার নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তাই না? যেটাকে আমরা বলেছিলাম কি স্পিন কোয়ান্টাম। দ্যাট মিনস এই যে তুমি যদি জাস্ট এই ইলেকট্রনটার দিকে তাকাও, বৃত্তাকারের ইলেকট্রনটা, সেটা তার নির্দিষ্ট একটা অক্ষ আছে, যে কোনো একটা অক্ষ হতে পারে, তুমি ধরে নিতে পারো ওই অক্ষকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে, এবং এই ঘূর্ণনটা ঘড়ি কাঁটার দিকে বলে এটাকে প্লাস হাফ হিসেবে ধরা হয়। আবার নিচে যদি আরেকটা ইলেকট্রনের দিকে তাকাও, এর ঘূর্ণনটা কিন্তু ঘড়ি কাঁটার বিপরীতে, তাই এটার ঘূর্ণনটাকে আমরা মাইনাস হাফ হিসেবে ধরতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের ms এর মান অথবা s এর মান অথবা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? মাইনাস হাফ। আর এই ক্ষেত্রে আমাদের ms অথবা s এটার মান হচ্ছে কি প্লাস হাফ। তার মানে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছিলাম, তখন কেবলমাত্র এই উপবৃত্তাকার পথ বা বলা যায় বৃত্তাকার পথ, এই পথগুলোতে ইলেকট্রন কিভাবে ঘুরছিল সেগুলো আমরা দেখছিলাম। বাট স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা ওই ইলেকট্রনটা তার নিজের অক্ষের চারপাশে কিভাবে ঘুরছে ওই জিনিসটা এখানে দেখতে পেলাম। তারপর আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এই ছবিটার মধ্যে আমরা কি বলেছিলাম, m মানে 0 কি, m মানে হচ্ছে একটা অরবিটালকে নির্দেশ করে। আমি জাস্ট আরেকবার লিখছি, m মানে হচ্ছে আমাদের এক একটা অরবিটালকে নির্দেশ করে। আর তুমি জানো এক একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকে, এবং একটা ইলেকট্রন যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, আরেকটা ইলেকট্রন অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। অর্থাৎ 2টা ইলেকট্রন যদি কোনো একটা অরবিটালে থাকে, তারা অ্যান্টি প্যারালালভাবে থাকবে। তাহলে আমি যদি m = 0 জন্য একটা ইলেকট্রনকে ধরি, তাহলে সেই ইলেকট্রনটা কোথায় আছে? অবশ্যই এই জায়গাটাতে বসে আছে, তাই না? তো এই জায়গাটাতে বসে থাকা অবস্থায় ইলেকট্রন কিন্তু ঘুরছে। কিভাবে ঘুরছে? ধরো ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। ঠিক m = 0 জন্য এই জায়গাটাতে আরেকটা ইলেকট্রন থাকবে একদম নিচের দিকে, এবং সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। দ্যাট মিনস সে আসলে ঘুরবে হচ্ছে কোন দিকে? উল্টো দিকে ঘুরবে। তো এইভাবে আসলে বেসিক্যালি জিনিসগুলো কাজ করে। আবার আমি m = 1 এর জন্য বলতে পারি এটা কি আমাদের আরও একটা অরবিটাল, এবং এই অরবিটালটার জন্য আমি দেখতে পাচ্ছি ইলেকট্রনটা ঠিক এই অবস্থানে বসে আছে। আমি একটু রেড কালারে দেখাচ্ছি। এই অবস্থানে বসে থাকার সময় ইলেকট্রনটা তার নিজ অক্ষ বরাবর যেভাবে ঘুরবে, দ্যাট মিনস m = 1 এর জন্য আমি কিন্তু ইলেকট্রনের ঘূর্ণনটা ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। তুমি যদি খেয়াল করো, আমাদের এখানে ছবিতে যে ইলেকট্রনটা দেওয়া আছে, এটা কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 1 হওয়ার জন্য যে ইলেকট্রনটা কাজ করে, সেই ইলেকট্রনটাকে একটু বড় করে বা জুম করে দেখানো হয়েছে। দ্যাট মিনস এই ইলেকট্রনটাকে আমরা এখানে বড় করে দেখতে পাচ্ছি, জুম করে। তাহলে m = 1 একটা অরবিটাল, এবং এই অরবিটালে 2টা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন আমি দেখতে পাচ্ছি স্পষ্ট ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, যেটা হচ্ছে উপরের দিকে। আর সেম m = 1 এটার জন্য আরেকটা ইলেকট্রন নিচে কাজ করছে। দ্যাট মিনস আমি যদি তোমাকে দেখাই, এই অক্ষর মধ্যে বা বলা যায় এই পথের মধ্যে আমাদের m = 1 এই অরবিটালের জন্য একটা ইলেকট্রন কাজ করে, এবং মানে 2টা ইলেকট্রন কাজ করে, এবং একটা ইলেকট্রন আমরা উপরে দেখেছি, আরেকটা ইলেকট্রন আমরা এই নিচে দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে কি, m = 1 একটা অরবিটাল, যে অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রনের ঘূর্ণনকে আমরা উপরে দেখতে পাচ্ছি, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, যার জন্য স্পিন সংখ্যাটা হচ্ছে প্লাস হাফ, এবং আরেকটা ইলেকট্রনের জন্য আমরা স্পিন সংখ্যা মাইনাস হাফ দেখতে পাচ্ছি, যেটা নিম্নমুখী বরাবর ঘুরছে। তো এভাবে তোমরা মনে রাখবে যে এখানে প্রত্যেকটা কক্ষপথগুলো আসলে এক একটা অরবিটালের মতো কাজ করে, এবং প্রত্যেকটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। একটা যদি পজিটিভ দিকে ঘুরে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আরেকটা অবশ্যই ঘুরবে নেগেটিভ দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তারপর আমরা কিছু দারুণ হিসাব নিকাশ করব, সেটা হচ্ছে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান নিয়ে হিসাব করব, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমরা এখন অলরেডি 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানি, তাই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার জন্য মানগুলো কী হবে সেটা আমরা একটু দেখে ফেলি। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রথমে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা বলা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে n দিয়ে আমরা প্রকাশ করেছি। তো যখন আমরা প্রথম কক্ষপথে নিয়ে কাজ করব, তখন সেটাকে বলা হয় কে শেল, এবং তার মধ্যে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা কত থাকবে? অবশ্যই 0 থাকবে, কেননা তুমি জানো n এর মান যদি আমাদের 1 হয়, তাহলে l এর মান কত হবে, বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 0 থেকে শুরু করে n - 1, তার মানে শুধুমাত্র 0 থাকবে। তো সেজন্য আমরা এই জায়গাটাতে 0 দিয়েছি। তারপরে এটা যদি 0 হয়, তাহলে আমরা ওই উপশক্তি স্তরের কী নাম দিই? অবশ্যই s নাম দিই। তাহলে s হচ্ছে কি আমাদের প্রথম উপশক্তি স্তরটা, যেটাকে আমরা শার্প বলতাম পূর্ণ নামে। এবং s যদি 0 হয়, আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর বা m এটার মানও কিন্তু বের করতে পারি। এটার মান কি ছিল? -l থেকে শুরু করে +l ইনক্লুডিং 0। তার মানে m = কি ছিল? +-l, কমা হচ্ছে 0 থাকবে। তো সেক্ষেত্রে আমরা l এর মান যেহেতু 0 পাচ্ছি, তাই আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটাও কী হবে? 0 হবে। এবং এক একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর আসলে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। তাহলে আমি জিনিসটা একটু লিখে ফেলি। এক একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর হচ্ছে এক একটা অরবিটাল হিসেবে কাজ করে। আমি একটু ঠিকমতো লিখি। এটা হচ্ছে আমাদের অরবিটাল,
এবং প্রত্যেকটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এরা আসলে উপশক্তি স্তর বা সাবশেলকে নির্দেশ করে, যেটা তোমরা অলরেডি জানো। এবং প্রত্যেকটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর বা এনার্জি শেল নির্দেশ করে। এটা হচ্ছে এক একটা এনার্জি শেল বা পরমাণুর শক্তি স্তরকে নির্দেশ করে। তবে তাই হোক, আমরা পরবর্তীতে দেখি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল হচ্ছে একটা, এবং একটা অরবিটালে আমরা দেখেছিলাম দুইটা ইলেকট্রন কাজ করে। একটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘুরে, আরেকটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, এবং তাদের এই ঘূর্ণনটাকে প্রকাশ করা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, যেখানে আদৌতে এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার আসলে কোনো সংখ্যা না, এটা আসলে ইলেকট্রনের একটা দিকবিন্যাস। তো সেক্ষেত্রে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, কি হাফ হবে। ওকে, তো যেহেতু ইলেকট্রন দুইটা এখানে কাজ করছে, তাই ইলেকট্রনের সংখ্যা কয়টা? দুইটা। তাহলে এটা কনফার্ম, আমরা প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টা পাবো? দুইটা পাবো। তো আই থিঙ্ক তোমরা প্রথম যেই চার্টটা আছে সেটা টোটালটা বুঝতে পেরেছো। তাই যদি বুঝতে পারো, 2 নম্বরটা দেখো, সেম জিনিস। এখানে এল হচ্ছে কি আমাদের এনার্জি শেল, এবং সাবশেল বা উপশক্তি স্তর দুইটা থাকবে, 0 এবং 1, দুইটার জন্য আমাদের নাম থাকবে এস এবং পি, এবং এস এর মধ্যে অবশ্যই কি থাকবে? আমাদের এম এর মান একটাই থাকবে, এবং পি এর জন্য এম এর মান এখন 3টা হবে। দ্যাট মিনস পি অরবিটাল হচ্ছে 3টা। এবং আমি এগুলো একটু মুছে দিচ্ছি, তোমাদের ঝামেলা হতে পারে এগুলো দেখে, জাস্ট ক্লিয়ার রাখলাম সব কিছু, যেখানে দরকার হবে ওখানে আমি একটু লিখবো। এবং এই যে এখানে আমি 3টা অরবিটাল পেয়েছি, এদের নামও তোমরা জানো, একটা ছিল পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে কি পি জেড। এবং এই 3টাকে আমি অলরেডি দেখিয়েছি, এই 3টার মধ্যে ইলেকট্রন থাকতে পারে। কীভাবে থাকতে পারে? প্লাস মাইনাস হাফ করে থাকতে পারে। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, +1 বা পি এক্সের মধ্যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, এবং 2টা ইলেকট্রনের একটা প্লাস হাফ হিসেবে থাকে আর একটা মাইনাস হাফ হিসেবে থাকে। তো এরকম করে পি ওয়াই এবং পি জেড 3টা অরবিটাল আছে, তাহলে 3টার মধ্যে টোটাল 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকবে। তো সেজন্য আমরা এখানে 6 ইলেকট্রনটাকে লেখা হয়েছে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা টোটাল ইলেকট্রন পাচ্ছি কয়টা? 2 + 6 = 8টা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের টোটাল ইলেকট্রন নাম্বার। 3 নম্বর শক্তি স্তরের কথা যদি বলি, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টা সাবশেল থাকবে, দ্যাট মিনস এসপিডি থাকবে। প্রত্যেকটার জন্য আমাদের অরবিটাল সংখ্যা থাকবে, প্রথমটার জন্য 1টা, পরেরটার জন্য 3টা, পরেরটার জন্য 5টা। এবং এই ডি উপশক্তি স্তরের 5টা অরবিটালকেও কিন্তু আমরা জেনেছি। একটা ছিল ডি অফ এক্স ওয়াই, একটা ছিল ডি অফ ওয়াই জেড, এভাবে করে আমরা কিন্তু এগুলো জেনেছি। প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকবে, তার মানে আমাদের এখানে থাকছে কয়টা? 3 দুগুণে 6টা ইলেকট্রন। আবার এখানে থাকছে কয়টা? 5 দুগুণে 10টা ইলেকট্রন। তাহলে 5টা যেহেতু অরবিটাল, 2টা করে ইলেকট্রন যদি থাকে, প্রত্যেকের স্পিন যদি প্লাস মাইনাস হাফ হয়, তাহলে টোটাল আমরা 10টা ইলেকট্রন পাবো ডি উপশক্তি স্তরে। তো সেক্ষেত্রে আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা পাবো? 2 + 6 + 10 = 18টা। তো এইভাবে আসলে এই টোটাল ইলেকট্রনের সংখ্যাটা এসেছে। এবং ফাইনালি যেটা তোমাদের এক্সামে বেশি আসে, সেটা হচ্ছে এন এর মান যদি 4 হয়, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা বের করতে বলে। তো সেক্ষেত্রে তোমরা এভাবে বের করতে পারো। এল এর মান এখন 4টা পাবে, দ্যাট মিনস এসপিডিএফ, এবং প্রত্যেকটার জন্য তুমি অরবিটাল সংখ্যা পাচ্ছ, দ্যাট মিনস এফ এর জন্য কিন্তু তুমি 7টা অরবিটাল পাচ্ছ, যেগুলো আমি দেখিয়েছিলাম। প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তার মানে 7 দুগুণে এখানে 14টা ইলেকট্রন তুমি পাবে। তো আগেকার জিনিসগুলো কিন্তু অবশ্যই যোগ করবে, 2 + 6 + 10 + 14, দ্যাট মিনস 32 আসবে। তাহলে শেষ কক্ষপথ এখানে দেখানো হয়েছে n = 4, বা চতুর্থ কক্ষপথকে, ওখানে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 32টা। তাহলে চিন্তা করে দেখো, এই হিসাবটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমি আরও কিছু জিনিস এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসগুলো একটু লিখে দিচ্ছি। যেমন এখানে 3টা অরবিটাল ছিল, তার মানে ওর সাথে আমাদের 3 গুণ হবে। তারপর এখানে ছিল 3টা অরবিটাল, তার মানে 3 গুণ হবে এখানে। আর এখানে হচ্ছে 5টা অরবিটাল, তাই 5 গুণ হবে, দ্যাট মিনস 5 × 2 = 10টা ইলেকট্রন। তারপর এখানেও সেম জিনিস, আমাদের এখানে ছিল 3টা অরবিটাল, এই জন্য 3 গুণন। এখানে ডি অরবিটাল হচ্ছে 5টা, তাই 5 গুণন। এফ অরবিটাল হচ্ছে 7টা, তাই 7 গুণন। তো এগুলো গুণ করলে আমরা ওই অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা পাবো। তো এই হচ্ছে আমাদের টোটাল চার্ট, যেটা আমাদেরকে একই সাথে 4টা জিনিস নির্দেশ করছে। সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা।